আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আফগানিস্তান। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আমরা সবাই হয়তো ভেবেছিলাম আফগানিস্তান একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হয়ে যাবে এবং আফগানিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য আমেরিকা এবং পাশ্চাত্যের অনেক দেশ অবশ্যই চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই দেশটি আজ 4-5 বছর পরে এসে বিচ্ছিন্ন রাষ্ট্র তো নয়ই, বরং এই রাষ্ট্রটি অর্থাৎ আফগানিস্তান এখন রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ইরান এই প্রত্যেকটি দেশের সরকারের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। প্রত্যেকটি দেশ আফগানিস্তানের দরজায় এসে নিজেদের হিসাব নিকাশ মেলাতে চায়। এর ভেতরে সবচেয়ে বেশি যে দেশটি আফগানিস্তানকে নিয়ে স্বপ্ন দেখে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হচ্ছে ভারত। কারণ মধ্য এশিয়ায় প্রবেশের সবচেয়ে সহজ পথ হচ্ছে ভারতের জন্য আফগানিস্তান। তার জন্য অবশ্যই পাকিস্তানের বেলুচিস্তান প্রয়োজন অথবা ইরানের চবাহার প্রয়োজন। আফগানিস্তান ভারতের অনেক স্বপ্নের দেশ মধ্য এশিয়ায় বাণিজ্যের জন্য, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা কি? সেই স্বপ্ন পূরণ কি খুব সহজ কথা? এদিকে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান তারা কি হিসাব করছে? একই সাথে প্রশ্ন আসে, আমেরিকা তার নীতিতে কিন্তু পরিবর্তন এনেছে। এখন আমেরিকা তালেবানের সাথে নানা বিষয়ে আলোচনায় বসছে। আফগানিস্তান কি তাহলে সবার কাছে আবার গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে? কেনই বা এই গুরুত্ব? সুপ্রিয় দর্শক, আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায় এই আফগানিস্তান নিয়ে এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আর এই আলোচনার ভেতর দিয়ে আফগানিস্তান কেন্দ্রিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভূ রাজনীতির নানান দিক আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা ইতিহাসের আফগানিস্তান আলোচনা না করে যদি শুধু আমরা 2021 সালে আমেরিকা তার সেনা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে যে প্রেক্ষাপটটা, যে অবস্থাটা এই আলোচনা করি, তাহলেও এই আলোচনা হবে অনেক বিরাট বিশাল এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক কথা। সব কথা এক আলোচনায় আসলে শেষ করা যাবে না। সৈয়দ মুজতবা আলী আফগানিস্তান নিয়ে কত কিছুই লিখেছিলেন, কিন্তু কতটুকুই বা লিখতে পেরেছিলেন? আমরাও আজকে এই আলোচনায় সব কিছু বলতে পারবো না, তবু চেষ্টা করি। চলুন আমরা আলোচনা করি। 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার সম্ভবত তালেবানরা দখল করে নেয়। তার আগে এপ্রিল মাসে অর্থাৎ 2021 সালের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তারপর থেকেই তালেবান কিন্তু বিশেষভাবে তৎপর হয়ে ওঠে, বিশেষ করে আফগানিস্তানের ভেতরে। আর এর আগে থেকে তো কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের তালেবানের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনা চলছিল। সেই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল কাতার। ইরানও কিন্তু তার সাথে জড়িত ছিল কম বেশি। তো 2021 সালের 15 আগস্ট কাবুল দখল করার পর কার্যত হামিদ কারজাই সরকারের পতন ঘটে এবং আফগানিস্তানের শাসন ক্ষমতা মূলত তালেবানের হাতে চলে যায়। তার কয়েকদিন পরেই এমনভাবে হুড়মুড় করে ভেঙে পড়ে মার্কিন সেনা অবস্থান যে একটা বিশৃঙ্খলপূর্ণ অবস্থার ভেতর দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনারা অনেকটা পালিয়ে যেতে বাধ্য হয়। এ নিয়ে বাইডেন প্রশাসনকে অনেকগুলো কথা হজম করতে হয় আমেরিকার অভ্যন্তরে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির কাছ থেকে। এছাড়া দেশে বিদেশে নানামুখী আলাপ আলোচনা শুরু হয়। যত আলাপ আলোচনাই হোক না কেন, তালেবানের অগ্রযাত্রা আমেরিকা আর তখন ঠেকাতে পারেনি। তালেবান অনানুষ্ঠানিকভাবে একটা সরকার গঠন করে এবং তারপর থেকে এই পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। নির্বাচন না হয়েও অনানুষ্ঠানিক যে সরকার গঠন করেছিল সেই সরকার দিয়েই কাজ চলছে। দেশটিতে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। অর্থনীতি কেমন আছে সেটা সবচেয়ে বড় হিসাব নিকাশ। আফগানিস্তানে আসলে প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন হয় না, কৃষি জমিও তুলনামূলক কম। শিল্পায়ন তো আসলে দেশটিতে হওয়ার সুযোগ পেল কোথায়? তারপরে বিদেশি আগ্রাসনেই তো আফগানিস্তানের জীবন গেল। এছাড়া সমুদ্র বন্দর নেই, একেবারে ল্যান্ডলক একটা দেশ। সেক্ষেত্রে আফগানিস্তানে প্রচুর পরিমাণে পণ্য আমদানি করতে হয়, রপ্তানি করার জিনিস খুব কমই। সেক্ষেত্রে তাদের অর্থনীতিটা আসলে অনেক বড় মোটা স্ফীত তা নয়। তারপরেও যা আছে সেটা এখন খানিকটা স্থিতিশীল। আমেরিকা চলে যাওয়ার পর আফগানিস্তান কেমন আছে সেই কথা যদি বলি তাহলে বলতে হবে আফগানিস্তানে যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে বোমা বিস্ফোরণ, মারামারি, কাটাকাটি, হত্যা, নির্যাতন এগুলো ছিল, যুদ্ধ, এইগুলো একদমই কমে গেছে, একদমই নেই বললেই চলে।
আফগানিস্তান একদম ভীষণভাবে শান্ত, কোনো মারামারি, যুদ্ধ, বোমা বিস্ফোরণ এগুলো খুব একটা নেই, একদমই নেই বলা চাই। যা আছে সেটা হচ্ছে খোরাসান প্রদেশ কেন্দ্রিক যে ওই যে আইএস, যেটা সিরিয়া ইরাকে যেটা উত্থান হয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন, এই আইএসের একটা তৎপরতা আছে। এই আইএসকে দমনের জন্য মাঝে মাঝে তালেবান অভিযান চালায়। তালেবানের সেনাবাহিনী কেমন? আফগানিস্তানের যে সমস্ত সেনাবাহিনী ছিল, যে সমস্ত সেনা সদস্য ছিল, তার একটা অংশ এবং তালেবানরা মিলে আফগান সামরিক বাহিনী গঠন করে রেখেছে। এবং আফগানিস্তানের তালেবান যারা ক্ষমতায়, তাদের একটা সুবিধা হয়েছে, আফগানিস্তানে যেহেতু আমেরিকার একটা বিরাট দীর্ঘদিনের উপস্থিতি ছিল, দখলদারিত্বও বলতে পারেন, দখলদারিত্বই তো বটে, এই দখলদারিত্বের কারণে সেখানে আমেরিকা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম এনেছিল। এই সমস্ত সামরিক সরঞ্জামের একটা বিরাট অংশ আফগানিস্তানে থেকে গেছে। এই আধুনিক অস্ত্রপাতি আফগানিস্তানের তালেবানের হাতে পড়েছে আছে, তবে সেগুলো যে ঘষামাজা করে ঠিকঠাক রাখার ব্যাপার, উন্নত করার ব্যাপার, সেরকম একটা পরিস্থিতি তাদের আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আফগানিস্তানে আমরা বেশ কিছুদিন আগে শুনছিলাম যে আফগান মুদ্রার দাম অনেক বেশি। আফগান মুদ্রার দাম অনেক বেশি থাকতে পারে, মুদ্রাটা স্থিতিশীল, কিন্তু তার মানে এই নয় যে আফগানিস্তানের অর্থনীতি বিরাট বিশাল হয়ে গেছে, বিরাট বিপুল ধনভাণ্ডারে পরিপূর্ণ হয়ে গেছে। নট দ্যাট, ব্যাপারটা তা না। তারা এখনও ভীষণভাবে দারিদ্র্যের ভেতরে। এই অবস্থার পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না পাকিস্তানের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হবে, পাকিস্তান সীমান্তে তার গোলযোগ যাবে, তারপরে ইরানের সাথে সম্পর্ক আরও উন্নয়ন ঘটতে হবে। রাশিয়ার স্বীকৃতি দিয়েছে প্রথম দেশ হিসেবে, রাশিয়ার সাথে সম্পর্ক অনেক বাড়ানোর প্রশ্ন। পাশাপাশি চীনের সাথে স্বীকৃতির সম্পর্ক না, অর্থাৎ চীন তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি, বাট তালেবানের সাথে ভীষণভাবে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভারতও তালেবানের সাথে কাজ করার চেষ্টা করছে, সম্পর্কের উন্নয়ন ঘটেছে। তো এই যে সম্পর্কের উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পরেই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশের সাথে তার আনুষ্ঠানিক বাণিজ্য এগুলো শুরু হতে পারে এবং বহির্বিশ্বের সাথে যে স্বাভাবিক যোগাযোগটা সেটা প্রতিষ্ঠিত হতে পারে। তখনই আফগানিস্তানের অর্থনীতিতে আরও একটি ডেভেলপমেন্ট আসবে, একটা আফগানিস্তানের অর্থনীতি একটা স্ফীত অবস্থার দিকে যাবে বলে আশা করা যায়। রাশিয়া কেবলমাত্র তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে গত বছর 2025 সালে, এছাড়া আর কেউ সরাসরি স্বীকৃতি দেয়নি। বাট পাকিস্তানে তালেবানের দূতাবাস আছে, অর্থাৎ আফগানিস্তানের দূতাবাস আছে, কাবুলেও পাকিস্তানের দূতাবাস আছে, আবার ভারতেও আফগানিস্তানের দূতাবাস আছে, আর কাবুলে ভারতের কূটনৈতিক মিশন দূতাবাস যাই বলে আছে। যদিও এরা স্বীকৃতি দেয়নি, বাট স্বীকৃতি ছাড়াই রাষ্ট্রীয় সম্পর্ক, অনেক পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্ক চলছে। এবং আমরা ইদানিং দেখতে পাচ্ছি তালেবানের সাথে পাকিস্তানের সম্পর্ক যতটা না উন্নত, তার চেয়ে অনেক বেশি সম্পর্ক নিকটতম কিন্তু ভারতের। এটা ভারতের কারণে বা তালেবানের কারণে, কোন রাজনীতির কারণে হচ্ছে আমি জানি না, বাট এমনটাই হয়েছে, এটা বাস্তবতা। এখানে ভারত হয়তো তালেবান সরকারকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে এই কারণে। এখানে ভূ রাজনীতির যে খেলাটা, সেই খেলাটা এইরকম যে ভারত যদি আফগানিস্তানের ভেতর দিয়ে পথ না পায়, তাহলে মধ্য এশিয়ায় যাওয়ার পথ নেই। এটা খুবই কঠিন ব্যাপার, কারণ ভারত ইরানের চবাহার বন্দর দিয়ে ইরানের ভেতর দিয়ে ঢুকে আফগানিস্তানে ঢোকে, হেরাত, নিমরোজ এই পথে ঢুকে আপনার কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান এই সমস্ত দিকে যায়। সেই জায়গায় আফগানিস্তানকে না পেলে ভারতের জন্য মধ্য এশিয়ার প্রবেশ পথ কিন্তু প্রায় বন্ধ, কারণ ইরান হয়ে বহু পথ ঘুরে আসা সেটা একদম মানে মহা কঠিন ব্যাপার। এই আফগানিস্তানের ভেতর দিয়ে পথ পাওয়া যায় এই কারণে সামান্য কিছু বাণিজ্য আছে, যেখানে আমেরিকা বা চীনের সাথে বছরে $100 বিলিয়ন বেশি বাণিজ্য হয় এক এক দেশের সাথে ভারতের। সেখানে মধ্য এশিয়া বিরাট অঞ্চল, কিন্তু কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত মাত্র $1 বিলিয়ন মতো বাণিজ্য আছে ভারতে। আফগানিস্তান দিয়ে যদি রুটটা পায় তাহলে এই বাণিজ্যটা আরেকটু বাড়তে পারে। কিন্তু ভারতের জন্য পাকিস্তান, আফগানিস্তান, মধ্য এশিয়ার যে ভূগোল, এই ভূগোলে ভারতকে বেসিক্যালি পাকিস্তানের দিকে টানে, আর বাস্তবতা টানে ইরানের দিকে। কারণ ইরানের সাথে এখনও সম্পর্ক আছে, চবাহার বন্দর ব্যবহার করে ইরান থেকে আফগানিস্তান দিয়ে মধ্য এশিয়ায় যেতে পারে। কিন্তু পাকিস্তানের ভিতর দিয়ে, অর্থাৎ বেলুচিস্তান সীমান্ত দিয়ে যদি ভারত আফগানিস্তানে ঢুকতে পারে, তাহলে তার জন্য পথটা খুবই সহজ হয়, শর্টকাট হয় এবং
বাণিজ্যের বিপুল দরজা খুলে যায়। বাট ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক দাকুমুর সম্পর্ক হওয়ার কারণে, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভীষণভাবে অবিশ্বাসের সম্পর্ক হওয়ার কারণে, কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে, এমনকি বেলুচিস্তান নিয়ে ভারতকেই প্রধান অভিযুক্ত হিসেবে দেখে পাকিস্তান, অনেকগুলো কারণে পাকিস্তান কখনোই ভারতকে এই বেলুচিস্তান হয়ে আফগানিস্তানে যাওয়ার পথ দেবে না, দিচ্ছে না। যার কারণে ভারতের যে বিপুল বিশাল বাণিজ্যের একটা সম্ভাবনা ছিল মধ্য এশিয়ায়, সেখানে ওষুধপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, তারপরে গাড়ির যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, গাড়ি, অনেক কিছু, কাপড়, অনেক কিছু রপ্তানি করতে পারতো ভারত, কিন্তু সেই কাজটা করতে পারছে না, শুধুমাত্র বেলুচিস্তান হয়ে আফগানিস্তানে ঢুকতে না পারার কারণে। ভারতকে অবশ্যই একটা সম্মতি দিয়ে রেখেছে চীন কাশ্মীর লাদাখ সীমান্ত হয়ে আপনার মধ্য এশিয়ায় প্রবেশের, কিন্তু ভারত সেখানে যেতে রাজি হয়নি বা যায়নি এখনো পর্যন্ত। কারণ ওটা অত্যন্ত পাহাড়ি পথ, দুর্গম পথ, নিরাপত্তার ভীষণ ভীষণ সংকট আছে, এবং চীনের সাথে ভারতের আবার ওই লাদাখ, হিমাচল প্রদেশ ও সমস্ত নিয়ে হিসাব নিকাশ আছে, যেমনি হিসাব নিকাশ আছে পাকিস্তানের সাথে, একই রকমের হিসাব নিকাশ আপনার চীনের সাথে। সেখানে ওই লাদাখ ওই সীমান্ত দিয়ে যেতে চায় ভারতকে বারবার ওই বেলুচিস্তানের দিকে তাকাতে হয়, আর আফগানিস্তানের দিকে তাকাতে হয়, আর ঘুরে ইরান হয়ে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় যেতে হয়। ভারতের জন্য বিরাট সমস্যা। রাশিয়া তালেবানের সাথে সম্পর্ক করেছে, বাণিজ্যের ব্যাপার তো আছেই, পাশাপাশি কৌশলগত কারণে আমেরিকা যাতে এই অঞ্চলে আর না আসতে পারে, আমেরিকার প্রভাব প্রতিপত্তি যাতে না গড়ে ওঠে, না প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমেরিকা চলে যাওয়ার পরপরই চীন, রাশিয়া, ইরান সবাই আফগান তালেবানকে স্বীকৃতি না দিলেও, তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও তারা সবাই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কারণ আফগানিস্তানের ম্যাপের দিকে যদি তাকান, আফগানিস্তান হচ্ছে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সেতু বন্ধন, মাঝখানে আফগানিস্তানের জাস্ট দক্ষিণে দক্ষিণ এশিয়া, পাকিস্তান, ভারত এই দিয়ে শুরু হলো। আর আফগানিস্তানের উত্তরে তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, এই সমস্ত বিরাট বিশাল, এবং কাজাকিস্তান হয়ে সোজা চলে যাওয়া যায় রাশিয়াতে, বিশাল রাশিয়া। তার মানে বিরাট বিশাল ভূখণ্ড শুধুমাত্র এই আফগানিস্তান পার হতে পারলেই। কিন্তু ভারতের ব্যাড লাক, পাকিস্তানের বেলুচিস্তানকে তারা স্বাধীন করতে পারছে না, এবং বেলুচিস্তানের ভেতর দিয়ে তারা রুট পাচ্ছে না, অতএব আফগানিস্তানকে সেতু বন্ধন হিসেবে তারা কাজে লাগাতে পারছে না। এবার আমরা ইরানের কথাই বলি। ইরানের সাথে আফগানিস্তানের 915 কিলোমিটার সীমান্ত। আফগানিস্তানের পশ্চিমাঞ্চল, ইরানের পূর্বাঞ্চল, 915 কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের সাথে 800 বা 900 কিলোমিটার সীমান্ত, বিরাট ব্যাপার। আফগানিস্তানের সাথে এবং পাকিস্তানের সাথে ইরানের পুরো পূর্বাঞ্চলের সীমান্ত, পুরো পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। ইরান জানে আফগানিস্তান দখল করেছিল আমেরিকার যে কারণে, সেই একই কারণে ইরাক দখল করেছিল। আফগানিস্তান দখল করেছিল 2001 সালে, আর ইরাক দখল করেছিল 2003 সালে। মূল টার্গেট ছিল ইরান। ইরানের পূর্ব পাশে এবং পশ্চিম পাশে বসে, আফগানিস্তান পূর্ব, ইরাক পশ্চিম, এই দুই পাশে বসে ইরানকে কোণঠাসা করে ফেলবে, ইরানের সরকার পরিবর্তন করে দেবে, ইরানের ভেতরে অনেক কিছু করবে। ইরান সেটা ভালোই বুঝতে পেরেছিল এবং সে তার মতো করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। আমেরিকা যখন চলে গেছে 2021 সালে, তারপর থেকে ইরান একেবারে খুব দ্রুত আফগানিস্তানের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য তৎপর হয়েছে, এবং তার আগে থেকেই আমেরিকা থাকা অবস্থায় ইরান কিন্তু আফগানিস্তানের পুনর্গঠন, বিশেষ করে বিদ্যুৎ খাতে প্রচুর কাজ করছিল। এখনও আফগানিস্তান ইরান থেকে প্রচুর পরিমাণে জ্বালানি এবং বিদ্যুৎ আমদানি করে, খাদ্যপণ্য আমদানি করে ইরান থেকে। সেক্ষেত্রে ইরানের এখানে কিন্তু শুধুমাত্র ভূ রাজনীতির ক্যালকুলেশন আর অর্থনীতির ক্যালকুলেশন আছে, আর আন্তর্জাতিক রাজনীতিকে কেন্দ্র করে মাথায় রেখে তো ইরানকে অবশ্যই আফগানিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয়। কারণ সীমান্তের যে নিরাপত্তাটা, বিরাট সীমান্ত, তো এই সীমান্তের নিরাপত্তাটা জরুরি। চীন একই কারণে সম্পর্ক করছে, এবং আফগানিস্তানে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে, এবং কয়লা, তামা, পৃথিবীতে সবচেয়ে বড় তামার খনি নাকি আফগানিস্তানে। আপনারা সবাই জানেন তামা এই মুহূর্তে কত গুরুত্বপূর্ণ, কত দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে তামা মানে বড় দামি মূল্যবান জিনিস। এখন এই যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, তারপরে আপনার কয়লা এবং তামার খনি, এগুলোর বিষয়ে চীনের সাথে কিন্তু আফগানিস্তানের চুক্তি আছে। এই খনি প্রকল্পে চীন বিনিয়োগ করবে এবং এখানে দেখভাল করবে,
এ ব্যাপারে তার চুক্তি আছে, সেই চুক্তি হয়তো রিভাইভ হবে বা হয়েছে বা হচ্ছে। চীনের কিন্তু বিরাট বড় স্বার্থ আছে আফগানিস্তানে, শুধু অর্থনৈতিক স্বার্থ তা না। রাশিয়ার যেমন আমেরিকাকে মাথায় রেখে আফগানিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হচ্ছে, তেমনি ইরানকে, তেমনি চীনকে। যেমন অর্থনৈতিক তেমনি আঞ্চলিক ভূ রাজনীতির হিসাব বিকাশ আছে। এবং আফগানিস্তানে যাতে ভারত একাধিপত্য বিস্তার করতে না পারে, তেমনি সেই ব্যাপারে যেমন পাকিস্তান তৎপর, তেমনি চীনও তৎপর। কারণ আফগানিস্তানে অনেক কিছু আছে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আগেই বলেছি খনিজ সম্পদ রয়েছে। ভৌগোলিক অবস্থান কেমন গুরুত্বপূর্ণ? আফগানিস্তানে যদি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে চীন থেকে সোজা আফগানিস্তান হয়ে ইরান হয়ে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই প্রজেক্ট সহজে বাস্তবায়ন করা যায়। একটা তো আছে চীনের জিনজিয়াং প্রদেশ হয়ে কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এই দিক দিয়ে ইরানে ঢোকা, আর সোজা চীন থেকে আফগানিস্তান হয়ে ইরানে ঢোকা আরও সহজ। আমি এখানে আপনাদের একটা চিকেন নেকের গল্প শোনাই। আমাদের বাংলাদেশে যেমন একেবারে উত্তরের জনপদে একটা চিকেন নেক আছে ভারতের সাথে, ছোট্ট একটা চিকন করিডোর, সেই করিডোরটুকু ভারতের, যার কারণে আমরা নেপালের সাথে কানেক্ট হতে পারলাম না, বা চীনের সাথেও কানেক্ট হতে পারছি না সরাসরি। ওই রকম একটা চিকেন নেক আছে আফগানিস্তানের বাদাখশান প্রদেশ, একেবারে উত্তর পূব ওইদিকে। পাকিস্তানের একেবারে উত্তর অঞ্চল, একদম শেষ সীমানা চিত্রল, আর লম্বা করে চলে গেছে বাদাখশান প্রদেশ। এই চিকেন নেক এই একটা ভূখণ্ড থাকার কারণে পাকিস্তান মধ্য এশিয়ার সাথে যুক্ত হতে পারছে না সরাসরি, আফগানিস্তানকে না ডিঙিয়ে। আফগানিস্তানের এই চিকেন নেক থাকার কারণে পাকিস্তান মধ্য এশিয়ার সাথে ডাইরেক্ট ওখান থেকে যোগাযোগ করতে পারছে না। বিরাট একটা ঝামেলা পাকিস্তানের জন্য। ওই যে বাদাখশান প্রদেশ বললাম যে চিকেন নেক, এই চিকেন নেক একেবারে চলে গেছে চীনের সীমান্তে। চীনের সীমান্তে গিয়ে লেগেছে, লম্বা করে চীনের সীমান্তে গেছে এই বাদাখশান প্রদেশ। বাদাখশান প্রদেশ যখন চীনের সাথে যুক্ত হচ্ছে বা যুক্ত হয়েছে, এই বাদাখশান প্রদেশ দিয়ে সোজা আফগানিস্তানের ভিতর দিয়ে ইরানে ঢুকতে পারে, ইরান থেকে আপনার আরও বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। এটা চীনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পথ হতে পারে। এই জন্য চীন বিশেষভাবে আফগানিস্তানের নিরাপত্তা এবং তালেবান সরকারের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। এই আলোচনা থেকে আমরা দেখতে পাই যে রাশিয়া, চীন এবং ইরানের মতো গুরুত্বপূর্ণ তিনটি শক্তি, তারা তাদের প্রয়োজনে আফগানিস্তান এবং তালেবান সরকারকে স্থিতিশীল করার চেষ্টা করছে, যাতে দেশটা নিরাপদ স্থিতিশীল হয় এবং যার যার যে স্বার্থ সেই স্বার্থ নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের এত সম্পর্ক, বিরাট লম্বা সীমান্ত, বিশাল বড় সীমান্ত। এত বড় সীমান্ত থাকার পরেও হঠাৎ করে কেন তালেবানের সাথে পাকিস্তানের সম্পর্ক অবনতি হলো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে অনেকগুলো কাজ আছে, রাজনীতির খেলা তো আছেই, আঞ্চলিক রাজনীতি, তাদের কৌশলগত সমীকরণ, এগুলো তো আছেই। একসময় এই তালেবান সরকারকে পাকিস্তান খুব সমর্থন দিয়েছে, খুব। যখন তালেবান আফগানিস্তানের সেই আগের বিপ্লবী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে 98-99 দিকে, তখন কিন্তু পাকিস্তান সবার আগে সেই তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। তালেবান দূতাবাস খুললো পাকিস্তানে। পরে যখন তালেবান সরকারকে উৎখাত করেছে আমেরিকা, তখন কিন্তু সেই উৎখাতের কাজে পাকিস্তান সরকার, পাকিস্তান সামরিক বাহিনী আমেরিকাকে সহযোগিতা করেছে। হয়তো তালেবান বিষয়টি ওইভাবে মার্ক করে রেখেছে, এটা একটা ব্যাপার। সেই জায়গা থেকে সম্ভবত এখন যে টিটিপি, তেহরিকে তালেবান, এই তেহরিকে তালেবান যেটা পাকিস্তান ভিত্তিক, এটাকে আশ্রয় প্রশ্রয় দেয় আফগানিস্তানের তালেবান। মনে হয়, আমি যেটা বুঝি, যে ওই যে 2001 সালে আমেরিকা যখন তালেবানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল, তখন পারভেজ মোশাররফ ক্ষমতায়, সামরিক বাহিনী ক্ষমতায় বেসিক্যালি, তখন পাকিস্তান সমর্থন দিয়েছিল আমেরিকাকে। ওই রাগ তালেবানের আছে, সেই প্রতিশোধ এখন নিতে চাই তেহরিকে তালেবানকে দিয়ে পাকিস্তানের ভেতরে বিভিন্ন রকমের তৎপরতা চালিয়ে। বারবার পাকিস্তান আফগানিস্তানকে বলে যে তোমরা টিটিপিকে, তেহরিকে তালেবানকে তোমরা সমর্থন দিও না, আশ্রয় দিও না, তাদেরকে পৃষ্ঠপোষকতা করো না, কিন্তু তা শোনে না শোনার কারণে আফগান তালেবান সরকারের সাথে এখন পাকিস্তানের ভীষণ রকমের দায়কুমড়ার সম্পর্ক। এই সুবিধাটা নিচ্ছে ভারত। এই রাজনীতির সমীকরণটা এখানে এরকম, যার কারণে তালেবান যতই ভারতমুখী হচ্ছে, ততই কিন্তু পাকিস্তান তালেবানের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে, এবং এটা তাকে করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। ফলে তালেবান সরকার স্থিতিশীল হতে কতটুকু পারবে সেটা একটা প্রশ্ন, পাকিস্তানের ভিতরে স্থিতিশীলতা থাকবে কতটুকু সেটা একটা প্রশ্ন, এবং এই থেকে, অর্থাৎ এই তৎপরতায় ভারত কতটুকু লাভবান হতে পারবে সেটাও একটা প্রশ্ন। কারণ যখন তালেবান সরকারের এগেনস্টে পাকিস্তান বারবার ব্যবস্থা নেবে, তখন কিন্তু আফগানিস্তান স্থিতিশীল হতে পারবে না।
একইভাবে স্থিতিশীল হতে পারবে না পাকিস্তান। তখন পাকিস্তান ও ভারতের ভিতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে। তার মানে আলটিমেটলি এই বিষয়কে কেন্দ্র করে আফগানিস্তান, পাকিস্তান, ভারত সবাই অস্থিতিশীলতার ভিতরেই পড়ে থাকবে। অথচ এই তিনটিই কিন্তু প্রতিবেশী দেশ, তাদের ভিতরে স্থিতিশীলতা থাকলে অনেক কিছু হতে পারত, সেটা হচ্ছে না। ফলে আফগানিস্তানকে কেন্দ্র করে যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশে ভারত পাকিস্তান এখনও শত্রুতামুখী। ইরান, রাশিয়া এবং চীন ভিন্নভাবে আফগানিস্তানকে হ্যান্ডেল করে তারা কিছুটা সুবিধা পাচ্ছে, এবং এই সুবিধা পেতে থাকলে এই তিনটি দেশের সাথে আফগান তালেবান সরকারের সম্পর্ক দিন দিন উন্নতি হবে, এটা বলাই যায়। এই যে পরিস্থিতি, এই যে চীন, ইরান এবং রাশিয়ার সাথে সম্পর্কের উন্নয়ন ঘটছে তালেবান সরকারের, এই বিষয়টাকে মার্ক করে আমেরিকাও এখন তালেবানের সাথে বিষয়ভিত্তিক অর্থাৎ ইস্যু ভিত্তিক আলোচনা করছে। ধরুন বন্দি বিনিময় বা নিরাপত্তা প্রশ্ন বা অন্য কোনো একটা ইস্যু, সিলেক্টিভ কিছু ইস্যুতে আমেরিকা কিন্তু তালেবান সরকারের সাথে আলোচনা করছে। এই জায়গা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমেরিকাও তালেবানের সাথে হয়তো আজকে সম্পর্ক করবে না, কিন্তু সময়ের ব্যবধানে আমেরিকা তারই প্রয়োজনে যে আফগান তালেবানের সাথে সম্পর্ক করবে না তার নিশ্চয়তা নেই। সবশেষে বলি, আফগানিস্তানের শিক্ষা দীক্ষা, মানবাধিকার, নারীর অধিকার এগুলো অনেকটাই সেই আগের মতোই আছে, অনেক ডেভেলপ হয়নি। তালেবানের বক্তব্য হচ্ছে দেশের ভিতরে স্থিতিশীলতা ফিরে আসলে, সুন্দর পরিবেশ তৈরি হলে এগুলোর স্বাভাবিক ডেভেলপমেন্ট হবে। তবে বলি, তাদের অর্থনীতি খানিকটা স্থিতিশীল হচ্ছে। আর যে ব্যাপকভাবে পপি চাষ হতো, আফিমের উৎপাদন হতো, সেইটা তালেবান নিষিদ্ধ ঘোষণা করেছে 2022 সালে, এবং এই ব্যাপারে একটা ভালো উন্নতি ঘটেছে। মাদকের কারবার আফগানিস্তানে ভালো রকমের কমে গেছে। অভিযোগ আছে পপি চাষ বন্ধ করার সময় কৃষকদেরকে বিকল্প ব্যবস্থা দেয়নি। হয়তো বিকল্প ব্যবস্থা দিতে একটু সময় লাগছে, হয়তো দিয়েও ফেলবে, বাট আফিমের উৎপাদন বন্ধ করার ব্যবস্থা করে তালেবান সরকার নিঃসন্দেহে একটা ভালো বড় পদক্ষেপ নিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি এই কথাই বলবো যে তালেবান যে আফগানিস্তানকে একসময় প্রচণ্ডভাবে কোণঠাসা করে ফেলেছিল, দখলে নিয়েছিল, কবজায় নিয়েছিল, সেই তালেবানের সেই আফগানিস্তানকে কিন্তু আমেরিকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যে তালেবানের সাথে সম্পর্ক করবে কি করবে না বিশ্ব ভীষণভাবে দ্বিধাগ্রস্ত ছিল, সেখানে পৃথিবীর এই মুহূর্তে বিকল্প বড় বড় শক্তি, চীন, রাশিয়া, ইরানের মতো শক্তি, তারা কিন্তু তালেবানের সাথে সম্পর্ক করার দ্বার প্রান্তে। ভারত ব্যাপকভাবে আগ্রহী। সেই জায়গা থেকে একথা বলাই যাচ্ছে, তাদের তালেবানকে বা আফগানিস্তানকে যেভাবে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র হিসেবে বিশ্বে চিহ্নিত করার চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা তালেবান সম্ভবত খানিকটা রুখে দিয়েছে, ঠেকিয়ে দিয়েছে। এখন তাদের সামনে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় কাজ, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে নারীর অধিকার, মানুষের অধিকার, শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতির উন্নয়ন ঘটানো অপরিহার্য। এই কাজে যদি তারা এগিয়ে যেতে পারে, তাহলে খুব অল্প সময়ের ভেতরেই বিশ্বের আরও বহু দেশের সাথে তাদের সম্পর্কের দারুণ একটা ঘনিষ্ঠতা হতে পারে, বিস্তার ঘটতে পারে। একথা বলার যথেষ্ট সুযোগ আছে। দর্শক, আলোচনা শেষ করব। আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের কাছে মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন, আসলে তালেবান কি আঞ্চলিক শক্তির একটা কেন্দ্রে